আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব ২২। লিখেছেন সুরাইয়া রাফা। সন্ধ্যা রাতের মিটিমিটি শুকতারা ঢাকা পড়েছে মেঘের আড়ালে। চাঁদেরও একই অবস্থা। পেঁজা তুলোর মতন নরম শুভ্র মেঘের আড়ালে বারবার লুকিয়ে পড়ছে সে। মেঘের এই লুকোচুরি খেলায় পুরো রাস্তা জুড়ে কোমল আলো ছায়া বিরাজ করছে। এক নজরে দেখলে মনে হবে কেউ অবিন্যস্ত হাতে শিউলি ফুল ছড়িয়ে রেখেছে পুরো রাস্তা আনাচে কানাচে। গলির মোড় থেকে সেই শিউলি ফুলের রাস্তা দ্রুত পায়ে মারিয়ে মাত্রই কৃত্তিক কুঞ্জে প্রবেশ করল নীলিমা। ওর পরনে কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়ি পরার খুব একটা অভ্যাস নেই নীলিমার। ওই জন্যই বারবার মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে। একদিক থেকে চুল সামলাচ্ছে তো একদিকে শাড়ি আলগোছে কুচি সামলাতে সামলাতেই মহলে প্রবেশ করে নীলিমা। ঠিক সেই মুহূর্তেই আচমকা ক্যামেরার ফ্ল্যাশে ঝিল ধরে উঠল ওর দু চোখ। হঠাৎ আলোক রশ্মির তীক্ষ্ণতা সামলাতে না পেরে নীলিমা চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। ওদিকে নীলিমা দাঁড়িয়ে পড়তেই চোখের সামনে এসে কেউ একজন আফসোসের সুরেই বলল, গেল গেল। রাগিনীর রাগে ক্যামেরাটাই ঝলসে গেল। এতক্ষণে নীলিমা বেশ সামলেছে নিজেকে। সামলাতে গিয়ে সামনের ব্যক্তির কথা কর্ণকুহরে পৌঁছাতেই তড়াক করে চোখ খুলে নিল ও। চোখ খোলা মাত্রই সেদিনের সেই বাদরটাকে আবারও দেখতে পেয়ে দাঁত খিচিয়েও বলল, আজকেও আপনি? সত্যি করে বলুন তো, এই বাড়িতে ঘুরঘুর করেন কেন? ধান্দাটা কি? সায়র নীলিমার কথায় পাত্তা না দিয়ে বলল, এঙ্গেজমেন্ট, খাওয়া দাওয়া সব শেষ। এখন কি সবার ফেলে রাখা ঝুটঝাট খেতে এসেছেন নাকি? লোকটার কথার মেজাজ চওড়া হয়ে গেল নীলিমার। ও কটমটিয়ে বলল, দরকার পড়লে তাই খাবো, তবুও আপনার মতো এমন চিকনালি হব না। ফটোগ্রাফারওয়ালার মতন থাকুন। যান গিয়ে ওদিকে ডেকোরেশন ছবি তুলুন। নীলিমা কথার পাশে সায়র ভাব নিয়ে নিজের উপর থেকে নিচ অব্দি আঙ্গুলের ইশারা করে গম্ভীর গলায় বলল, ইটস কল্ড মডেলিং ফিগার। এটা মেনটেন করতে আমাকে কত ডায়েট করতে হয় তা তুমি জানো? নীলিমা মুখ ঝামটি দিয়ে সায়রকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, জানতেও চাচ্ছি না, রাস্তা ছাড়ুন তো। সায়র তৎক্ষণাৎ বাদ সেধে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ? সেটাও কি আপনাকে বলতে হবে? ওদিকে যেও না, ওরু তার হাজবেন্ড রাগ কমাচ্ছে, তুমি গেলে ডিস্টার্ব হবে। সায়রের কথায় সিঁড়ির মাঝে আটকে গেল নীলিমার পা দুটো। ও সেখান থেকে ঘাড় ঘুরিয়ে বিরক্তির নজরে সায়র দিকে চেয়ে মনে মনে বলে, লোকটা শুধু বাদর নয়, পাগলও বটে। নইলে নিখিল ভাইয়ের শোকে যে ওরও সেই কবে থেকেই ডিপ্রেশনে ডুবে আছে। বলে কিনা সে নাকি স্বামীর রাগ ভাঙাচ্ছে। যেখানে নিখিল ভাই নেই সেখানে স্বামীটা কি আকাশ থেকে চিরে বের হবে নাকি? আশ্চর্য। নীলিমা সেই তখন থেকে এক ধ্যানে তাকিয়ে আছে তা টের পেয়ে সায়র চিবুক আঙ্গুল বোলাতে বোলাতে মিটিমিটি হেসে বলে, ক্রাশ খেলে নাকি? তারপর নিজে নিজেকে বাবা দেওয়ার মতন করে বলল, অবশ্য সবাই খায়, তুমি নতুন কিছু নয়। যাও, তোমার ক্রাশ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। নীলিমা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও সিঁড়ি ভেঙে উপরে যেতে পিছন ঘুরে বলল, আপনি একটা পাগলু, সেই সাথে হাদারামও। সায়র পেছন দিকে থেকে সামান্য মাথা চুলকে বিড়বিড়িয়ে বলল, নো ম্যাটার, সবাই বলে। দোতলায় গিয়ে করিডোরে দাঁড়িয়ে অরুর নাম ধরে ডাকতে শুরু করলো নীলিমা। অরু, এই অরু। নীলিমার আওয়াজ কানে পৌঁছাতেই কৃত্তিকে জোর জবরদস্তি করে নিজের থেকে ছাড়িয়ে কোনো মতে গায়ের ওড়নাটা ঠিকঠাক করে তড়িঘড়ি করে পায়ে রুম থেকে বেরিয়ে এলো অরু। অরুকে দেখে মাত্রই নীলিমা ওর কাছে এগিয়ে এসে অবাক হয়ে শুধালো, এই, তোর ঘর না ওইটা? তাহলে এই ঘরে কি করছিস? অরু শুষ্ক ঢোক গিলে নীলিমার দিকে চেয়ে চোরা চাহনি নিক্ষেপ করলো। খানিকটা ভেবে চিনতে দোনামনা করে বলল, না মানে ধুলো ময়লা পড়েছিল, আজ আবার অতিথি এলো, ওই জন্যই তো পরিষ্কার করতে এলাম মাত্র। তাই বল, আমি আরও ভাবলাম আজকের দিনও রুম আটকে কেঁদেছিস বা কেঁদে ভাসাচ্ছিস বুঝি। নীলিমার কথায় ওরও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হাত কচলাতে কচলাতে কিছুটা মেকি হাসলো। ঠিক তখনই নীলিমা মুখ কালো করে পুনরায় বলল, আংটি বদল, সকল রিচুয়াল শেষ হয়ে গেল, অথচ তোরা কেউ একটু আমার জন্য অপেক্ষা করলি না? আমি কি কেউ না? ওরও নিজেও এবার একটু লজ্জিত হলো। ওই বা কী করতো? কৃত্তিক আর মা দুজন মিলে ওকে নিয়ে যা শুরু করেছে, দুজনের চোখ রাঙ্গানি খেতে খেতেই জীবন অতিষ্ঠ।
তবুও নীলিমাকে ধাতস্থ করে অসহায় কণ্ঠে অরু বলে, আসলে প্রত্যয় ভাইয়ার কাজিন অমিত ভাই পা ভেঙে হসপিটালে ভর্তি। ওই জন্য প্রত্যয় ভাইয়ার বাবা অনুরোধ করেছিল সকল নিয়মকানুন যাতে তাড়াতাড়ি আর ঘরোয়া আয়োজনে শেষ হয়, যাতে তারা একবার হসপিটালে গিয়ে অমিত ভাইকে দেখে যেতে পারেন। নীলিমা একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কোন অমিত ভাই? তোদের বাংলা একাডেমির অমিত ভাই নয় তো? ওরও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ উনি। ওরুর কথায় আপনা আপনি হাত চলে গেল নীলিমার হতবাক মুখের উপর। ও আড়ষ্ট গলায় বলল, হায় আল্লাহ, অমিত ভাইয়ের সাথেই এটা হওয়ার ছিল। আজকে অমিতকে নিয়ে বাড়িতে ঝামেলা হয়েছে। কৃত্তিক হিংস্র হায়নার মতোই খেপে উঠেছিল ওরুর উপর। সময় মতো আপোষে না এলে আজকে না জানি রেগেমেগে আরও কী করে ফেলতো ওই উন্মাদ লোকটা। পুরো ব্যাপারটা আরও একবার স্মরণ করে একটা ভয়ার্ত ঢোক গিলে অমিতের টপিকটা তৎক্ষণাৎ পাল্টে ফেলল অরু। নীলিমার দিকে তাকিয়ে সহসা হেসে বলল, চল নিচে গিয়ে ডিনার করবি। আমিও খাইনি, একসাথে খাবো। নীলিমা অরুর কথায় গুরুতর নাকচ করে বলল, যাব না, নিচে একটা বাদর দাঁড়িয়ে আছে। অরু ভ্রুকুচকে বলল, সারা ঘরে লাইট জ্বলছে, এর মাঝে বাদর কোথায় পেলি তুই? নীলিমা আঙ্গুলের ইশারা করে ডিভানে বসে বসে রসগোল্লা চিবুতে থাকা সায়রকে দেখিয়ে বলল, ওই যে দেখ বসে বসে রসগোল্লা খাচ্ছে, ওইটাই বাদর। শুধু বাদর নয়, পাশাপাশি হনুমানও, দুই জাতির মিশ্রণ। নীলিমা সায়রের নাম মুখে নিতে না নিতেই সায়র রসগোল্লা সমেত অকস্মাৎ বিষম খেল। এলিসা ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে ওর পিঠ চাপড়াতে চাপড়াতে বলল, একটু আস্তে খাবি তো? সায়র এক ঢোক পানি পান করে এলিসার দিকে ছলছলে নয়নে তাকিয়ে বলল, হঠাৎ করে কে এত মনে করেছে আমায় বলতো? এলিসা স্ন্যাক্স চিপুতে চিপুতে ফোনের দিকে নজর দিয়ে রুষ্ট গলায় বলল, তোর ক্লায়েন্টরা ছাড়া আর কে? নীলিমার মুখ থেকে সায়রকে নিয়ে এরূপ সম্বোধন শুনে তৎক্ষণাৎ দাঁত দিয়ে জিভ কাটল অরু। অতঃপর নীলিমাকে একটু সাইডে নিয়ে গিয়ে হিসিয়ে বলল, কাকে কি বলছিস ভাই? আমেরিকাতে উনি সেলিব্রিটি, ওনার বড় বড় ছবি পোস্টার পুরো শহরে বিলবোর্ড জুড়ে থাকে, তুই জানিস? নীলিমা ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে অরুর কথার পুরো দস্তর অনাগ্রহ প্রকাশ করে বলল, সে যাই হোক, কিন্তু এই সেলিব্রিটি বাদর তোদের বাড়িতে কি করে? আরে উনি ওনার না মানে কৃত্তিক ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। কৃত্তিক ভাইয়ার সাথে বাংলাদেশে বেড়াতে এসেছেন, উনি আসলে ইন্ডিয়ান। অরুর কথা শুনে নীলিমা চোখ মুখ কুচকে জোরালো কণ্ঠে বলল, কি? তোর সেই পাষণ্ড ভাইটা দেশে এসেছে? তুই ঠিকই বলেছিস অরু, ওই শালা এক নম্বরের বজ্জাত, নয়তো তার বন্ধু এমন বাদরামও করে কেন? বিদেশে বসে এসব হনুমানদের সাথে মিশে তোর ভাইটা গোল্লায় গিয়েছে। নীলিমা ভাষণের মতো করে গলা উঁচিয়ে কৃত্তিকের 14 গোষ্ঠীর উদ্ধার করার আগে নিজের সর্বশক্তি দিয়ে ওর মুখ চেপে ধরল অরু। তারপর ওকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যেতে যেতে চিবিয়ে চিবিয়ে বলল, নীলিমার বাচ্চা থাম এবার, এমনিতে সন্ধ্যা থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, এখন আবার তুই তুফান বয়ে আনিস না তো। প্রত্যয় আর অনুর বিয়েটা পারিবারিকভাবে বেশ ঘটা করে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে পরিবারের থেকেও এক ধাপ এগিয়ে কৃতিকের বন্ধু মহল। এই বিয়ে নিয়ে তাদের উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই। যেহেতু অরু কৃতিকের বিয়েটা অনাকাঙ্ক্ষিত আর বিরলভাবে হয়েছে, সেহেতু অনুপ্রত্যয়ের বিয়েতে প্রি ওয়েডিং পার্টি থেকে শুরু করে মেহেন্দি, রং খেলা, হলুদ সব রকম আনুষ্ঠানিকতা করে তবেই বিয়ের স্বাদ পুরোপুরি আস্বাদন করবে ওরা। বিয়ের মাত্র 1 সপ্তাহ বাকি, আর সামনের এত এত আয়োজন, সেই কথা মাথায় রেখে ওরা সকলেই রেডি হয়ে বেরিয়েছে শপিং করার উদ্দেশ্যে। ওদের একজনের ভাবসাব দেখে মনে হচ্ছে পুরো শপিং মলটাই আজ ওরা তুলে নিয়ে ফিরবে কৃত্তিকগঞ্জে। পরন্ত বিকেলে রৌদ্রতাপ কমে এসেছে কিছুটা, চারিদিকে নাতিশীতোষ্ণ গুমোট হাওয়া বইছে। এর মাঝে বাড়ির পুরাতন সদস্য ব্ল্যাক ক্যাডিলাকের সামনে হাজির হয়েছে এলিসা, অর্ণব, সায়র, ক্যাথলিন, অনু আর মোকলেস চাচা। প্রত্যয় ওদের গাড়ি থেকে সরাসরি শপিং মলে আসবে। একটু পর অরুও হাজিরও হয় ওদের মাঝে। অরুকে গাড়ির নিকট এগিয়ে আসতে দেখে সায়র চোখ ছোট ছোট বানিয়ে ভ্রুকুঞ্চিত করে বলল, আরে হিটলারের বউ, তুমি এখানে কেন? আমাদের কি যাত্রা পথে মাঝ রাস্তায় উড়িয়ে দেওয়ার শখ হয়েছে তোমার? তুমি চাচ্ছ শপিং মলে না গিয়ে আমরা সরাসরি উপরে চলে যাই, তাই তো? সায়রের ধমক খেয়ে ঠোঁট উল্টে অনুর দিকে অসহায় দৃষ্টিপাত করে অরু বলে, আপা দেখো না। অনু উদ্বিগ্ন হয়ে শুধালো, হ্যাঁ রে অরু, কৃত্তিক ভাইয়া কি যাবে না আমাদের সাথে?
ওরও বিরক্ত হয়ে রুষ্ট আওয়াজে বলল, আশ্চর্য, তোরা সবাই এমন ভাব করছিস যেন আমি স্বয়ং জ্ঞান কৃত্তিক। উনি কি করবেন না করবেন আমি কিভাবে বলবো? তাছাড়া উনি কি আমার সাথে সব কথা শেয়ার করে? তোদের কি মনে হয়? অনু বলতে চাইল, তাহলে জায়ান কৃতিকের মতো এমন অসাধ্য পুরুষের জন্য এত পাগল হওয়ার বা কী ছিল? কিন্তু ও সেসব বলল না, বরং অরুর কথায় ফুঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। ওদিকে এলিসা সকলকে ডেকে বলল, হয়েছে, আর গবেষণা করতে হবে না, ওই যে জেকে আসছে। এলিসার কথা শুনে ঘুরে গেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো সকলে। দেখলো আঙ্গুলের ডগায় বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে এদিকে এগিয়ে আসছে কৃত্তিক। পরনে অফ হোয়াইট ফুল স্লিভ টি শার্ট আর সাথে ম্যাচিং ওভার সাইজ অফ হোয়াইট প্যান্টে তাকে আজ আদতে কাল্পনিক গ্রিক গডের মতোই সুদর্শন লাগছে। ঘাড় ছুঁই ছুঁই চুলগুলোকে সেট করার জন্য মাথায় লাগিয়ে রেখেছে বাকেট হেড। পরনের সব কিছু ধবধবে সাদা হলেও মুখটা কালো আর গম্ভীর হয়ে আছে কৃত্তিকের। গর্ভনীর বডির সদস্য হিসেবে জেকে গ্রুপে জয়েন করার ইচ্ছে ছিল আজকেই। সে হিসেবে গর্ভনী বডির অন্য সদস্যরা ও আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের নতুন বসের জয়নিং মিটিং। কত কত ইম্পর্টেন্ট ক্লায়েন্টদের ইনভাইট করা হয়েছিল, অথচ এই বদের হাড্ডি বন্ধুগুলোর জন্য অফিসিয়াল সব প্ল্যান ক্যান্সেল। কাজকর্ম ঠিকিয়ে তুলে এখন এদের সাথে না চাইতেও শপিংয়ে বের হতে হচ্ছে কৃত্তিককে। কৃত্তিক যতক্ষণে গাড়ির কাছে এসেছে ততক্ষণে সিট ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে ওরা। ওরু আর দু বোন শুকনো মুখে দাঁড়িয়ে বড়দের ঝগড়া দেখছে। এলিসা অর্ণব পুরো দস্তর যুদ্ধ লাগিয়ে দিয়েছে সিট নিয়ে। দেখলে কে বলবে এরা কাপড়, একজন যে আরেকজনের প্রাণ ভোমরা। ওদের ঝগড়াঝাটির মাঝখানে সায়র একটুখানি মাথা চুলকে বলল, মোকলেস চাচাকে না নিলেই তো হয়। এলিসা তৎক্ষণে খ্যাপাটে কণ্ঠে বলল, খবরদার, মোকলেস চাচাকে আমার ভালো লেগেছে, ওনাকে আমি শপিং করিয়ে দিব। অর্ণব দাঁত খিচে বলল, এত যদি চাচাকে ভালো লাগে তাহলে আমি কে? হ্যাঁ। অতপর মোকলেস চাচার দিকে তাকিয়ে অর্ণব কটমটিয়ে বলল, এই চাচা, আপনি জানতো আপনার নেওয়া হবে না, ভাগুন। মোগলেস চাচা অপ্রস্তুত হেসে বলল, মানে আমাকে ডিকিতে তুলে দিলেও হবে, কোনো সমস্যা নেই বাবা। তবুও আপনার শপিংয়ে যেতে হবে, তাই তো? শায়রের কথার পাছে কৃত্তিক এগিয়ে এসে রাশভারী আওয়াজে শুধালো, কি হয়েছে? শায়র পিছনে ঘুরে কৃত্তিকে দেখতে পেয়ে বিরক্ত হয়ে বলল, জায়গা সংকট, তোর বউকে নিতে পারছি না, সরি। শায়রের কথায় কৃত্তিক আর চোখে ওর দিকে তাকালো, যে এই মুহূর্তে ভীত হরিণীর মতো ডাগর ডাগর চোখে কৃত্তিকের দিকেই তাকিয়ে ক্রমাগত আঙ্গুল ওড়নায় পেঁচাচ্ছে। কাল অমন কাছাকাছি আসা আবেশিত আলিঙ্গনে মাঝিও দুজন একবার ওর কথা হয়নি, উঠেনি। তখন আবার নীলিমার ডাকে কৃত্তিক ধাক্কা মেরে চলে গিয়েছিল ওরও। সেই মুহূর্ত থেকে কৃত্তিক দ্বিগুণ ক্ষেপে আছে ওরুর উপর। রিজেকশন ওর একদমই পছন্দ নয়। কোনক্ষণে এই মেয়েকে একা পেলে যে কী করবে সেটাও নিজেও জানে না। কৃত্তিক সেই তখন থেকে খ্যাপাটে বাঘের মতো দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে। বিষয়টা নজরে আসতেই আড়ালে শুকনো ঢোক গেল ওরু। শায়র কৃতিকের সামনে হাত নাড়িয়ে বলল, এক্সকিউজ মি, কথা এদিকে হচ্ছে, ওদিকে না। কৃতিক গমগমে আওয়াজে বলল, ওরুকে রেখে তোরা চলে যা, আর অনু একটু পরে আসুক, আমি প্রত্যেককে বলে দিচ্ছি ও অনুকে পিক করে নেবে। কৃতিকের কথায় ওরও আচমকা চেঁচিয়ে উঠল, কয়েক কদম পিছিয়ে গিয়ে ভয়ার্ত গলায় বলল, না আপা, আমি ওনার সাথে যাব না, আমার ভয় করছে। শায়র ক্যাথলিনের দিকে তাকিয়ে বলল, ক্যাথ, তাহলে তুমি যাও জেকের সাথে। শায়রের কথা শুনে তৎক্ষণাৎ এলিসার পেছনে লুকিয়ে পড়ল ক্যাথলিন। সেবার চুল কাটার ঘটনার পর থেকে কৃতিকের ভূতের মতো ভয় পায় ক্যাথলিন। সেই ভয়ঙ্কর রূপ দেখার পর কৃতিকের সাথে কথা বলা তো দূরের থাক, ওর চোখের দিকে পর্যন্ত চোখ তুলে তাকানোর সাহস পায় না মেয়েটা। আর ওকে কিনা বলা হচ্ছে সেই যমরাজের সাথে বাইকে বসতে, অসম্ভব। কৃতিকের চেঁচামেচি অতিরিক্ত কথা মোটেই পছন্দ নয়। এখন এই মুহূর্তে ওদের সবার বাকবিতণ্ডা মেজাজ উড়ে গেল ওর। নিজের বিগ্রানো মেজাজটাকে সংবরণ করতে না পেরে সহসা ধমকে উঠল কৃত্তিক, কি বলেছি কানে যায়নি? ওরও বাইকে বস, রাইট নাও। এবার আর ওরা অপেক্ষা করে না, বরং কৃতিকের কথা মতো ওরও আর অনুকে রেখেই তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে যায় কৃত্তিক কুঞ্জের গেট দিয়ে। অনু প্রত্যার জন্য অপেক্ষা করবে বলে ওরুকে রেখে বাড়ির ভিতর চলে গেল। পাছে শুধু অসহায়ের মতো পড়ে রইল একলা ওরু।
ওর ভীত চাহনি দেখে মনে হচ্ছে কেউ বাঘের খাঁচায় হরিণ শাবক আমানত রেখে গিয়েছে, আর সেই জীবনপণ অসহায় হরিণী শাবকখানাও নিজেই। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? কৃতিকের ভরাট আওয়াজে কম্পিত হয়ে ওঠে ওর এইটুকুনি তনু শরীর। ও মাথা উঁচিয়ে মিনমিনিয়ে বলে, আপনাকে ভয় করছে? আমি কি বাঘ না ভাল্লুক? নাকি কাছে এলে কি তোকে খেয়ে ফেলবো না কোনটা? কৃতিকের কথায় ওর নিশ্চুপ নির্বিকার ওর ভঙ্গিমা। ওর এখন নীরবতা দেখে কৃতিক শান্ত সুরে বলল, আমি কিছু বলছি উরু, তুই আসবি নাকি আমি আসবো, কোনটা? ওরু তৎক্ষণাৎ বাদ সেধে দ্রুত পায়ে কৃতিকের নিকট এগিয়ে যেতে যেতে বলল, না থাক। ওরু কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে মোলায়েম হাতটা খপ করে নিজের শক্ত হাতে চেপে ধরল কৃতিক। ওর হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে চোখ মুখ খিচিয়ে মৃদু আর্তনাদ করে উঠল ওরু। আহ, লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ে না, উল্টে অরুকে বাইকের সাথে চেপে ধরে নিজের মুখটা অরুর দিকে বাড়িয়ে দাঁতে দাঁত পিষে কৃতিক বলে, হাউ ফাকিং ডিয়ার ইউ অরু, কাল আমাকে ধাক্কা মারার সাহস কোথায় পেলি তুই? কতবার বলেছি তোকে আমার রিজেকশন একদম পছন্দ নয়। আদর করতে চাইলে চুপচাপ সেটা করতে দিবি, চুমু খেতে চাইলে চুপচাপ সেটা খেতে দিবি। তখন আমাকে ডিস্টার্ব করার দুঃসাহস দেখাবি না। প্রথমবার গাড়িতে বসে যা যা শিখিয়েছিলাম এর মধ্যে ভুলে গিয়েছিস? অরু অশ্রুসিক্ত চোখে পাতায় পলক ফেলে, দু ফোঁটা নোনা জল ছেড়ে দিয়ে আড়ষ্ট গলায় বলল, ছাড়ুন না, ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে তো আমার। অরুর ভেজা চোখ আর কম্পিত ঠোঁটের শিহরণ দেখে মুহূর্তেই স্বাভাবিক হয়ে উঠল কৃত্তিকের শক্ত চোয়াল। দু চোখের অগ্নিফুলিঙ্গ দপ করে নিভে গিয়ে ঘনীভূত হলো তীব্র কামনা। অরুর কেঁপে ওঠা নরম তুলতুলে ঠোঁটজোড়া চুম্বকীয় আকর্ষণে টানছে ওকে। এই ভীত সহস্র ডাগর চোখ, এই কম্পিত ঠোঁট, এই অভিমানী পান পাতার মতো স্নিগ্ধ মুখ, এই লতানো ছোট্ট শরীর, এসবের মাঝে বারবার আটকে যায় কৃত্তিক। ক্রন্ধনিত্য মস্তিষ্কটা শান্ত নীর হয়ে যায় মুহূর্তেই। তীব্র মাদকতা মিশিয়ে হৃদয়ে ঢেউ তোলে কামনার প্লাবন। মাঝে মাঝে কৃতিকের মনে হয় এই কোনো সাধারণ অষ্টাদশী নয়, বরং এই মেয়ে মায়াবিনী, জাদুকরিণী, হৃদয়হরণী, যার ছোঁয়া তো দূরে থাক, উষ্ণ চাহনি তো জলোচ্ছ্বাসের সূত্রপাত হয় বছর 30 ম্যাচিউরিটি খ্যাত হৃদ গহীনে। কৃতিক সেই তখন থেকে একইভাবে তাকিয়ে আছে নিষ্প্রভ ওর চাহনি। একবার পলকও ফেলছে না, সামান্য চোখে চাহনি দিয়েই যেন ওর সুপ্ত নারী সত্তাকে ক্রমশ জাগ্রত করছে নির্লজ্জ লোকটা। ওর কামুক চোখের চাহনিতে বারবার আড়ষ্ট হয়ে যাচ্ছে অরু। ব্যাপারটা লজ্জাজনক। ওরও লজ্জা পেল ভীষণ। সহসা অন্যদিকে চোখ ঘুরিয়ে জড়তা মিশ্রিত কণ্ঠে বলল, চলুন যাওয়া যাক। অরুর কথায় ভ্রম কেটে গেল কৃতিকের। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ ওরা এখন এখানে এখানে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই চিরাচরিত ফর্মে ফিরে এসে নিজের হেড, মোবাইল, সিগারেট, ওয়ালেট সব কিছু ওরুকে বুঝিয়ে দিয়ে হেলমেট পরে বাইকে বসে পড়ল কৃতিক। ওরু নিঃসংকোচে কৃতিকের কাঁধে হাত রেখে বসে পড়ল বাইকে। অরু বসার সঙ্গে সঙ্গে কৃতিক বলে ওঠে, ধরে বস। কৃতিকের কথায় ওরু এবার নিজের হাতের বাঁধন শক্ত করল কিছুটা। পরমুহূর্তে সাই সাই আওয়াজ তুলে কৃতিক কুঞ্জের বিশাল গেট ছাড়িয়ে বেরিয়ে গেল ইয়ামাহা খচিত ব্র্যান্ডেড বাইকটা। এই পুরো কাহিনী দোতলার বারান্দা থেকে শুকনো নজরে পরখ করল ওরুর মামাতো ভাই রেজা। পরক্ষণে ব্যতিগ্রস্ত হাতে আঙ্গুল চালালো মোবাইলে, কাউকে মেসেজ করলো বোধহয়। সন্ধ্যা 7:30, সোডিয়াম আর চলন্ত গাড়ির উজ্জ্বল আলোয় আলোকিত ঢাকা শহর। শপিং কমপ্লেক্স, 3 তলা জুড়ে বিশাল ক্যাফেটিয়ার, তার একপাশে থাই লাগানো বিস্তার দেয়াল। সেখান থেকে সামান্য উঁকি দিলে পাখির চোখে পুরো শহরটা দেখা যায়। রাতে শহরের লাল নীল সোনালি চকচকে আলো বাদ দিলে ঢাকা শহরে সবচেয়ে বেশি যা দেখা যায় তা হলো ট্রাফিক জ্যাম। সেই তখন থেকে পুরো রাস্তাটা জ্যামে আটকে আছে। এক নাগাড়ে হর্ন বাজিয়েই যাচ্ছে, শোয়ে শোয়ে গাড়ি বহর। হর্নের আওয়াজে কান ঝালাপালা হওয়ার উপক্রম। কি বিদঘুটে অনুভূতি! যদিও বা এত দূর থেকে সেই আওয়াজ কানে ভেসে আসছে না, তবুও কোল্ড কফির স্ট্রটাকে আঙ্গুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে দুর্বিষহ জ্যামের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে নীলিমা। নিজের মাঝে অনুভব করতে চাইছে রাস্তার মানুষগুলোর বিষাদময় তিক্ত অনুভূতিকে। সেই তখন থেকে একইভাবে বাইরে তাকিয়ে আছে দেখি তিথি
এবার ডেকে উঠল ওকে। এই নীলিমা, তখন থেকে বাইরে তাকিয়ে আছিস, কি দেখছিস বলতো? তিথির ডাকে চোখ ঘোরালো নীলিমা। পুনরায় কোল্ড কফিতে সিপ দিয়ে বলল, কেমন আছিস বল? তোর তো খবরই নেই, বিয়ে শাদি করে ফেললি নাকি? নীলিমার কথা তিথি মুচকি হেসে হ্যাঁ সূচকে মাথা নাড়ল। নীলিমা আবার শুধায়, তা জিজু কোথায়? এবার তিথি আঙ্গুলের ইশারায় কাউকে দেখাবে। তার আগে নীলিমার চোখ গেল তিথির পিছনে এক আগন্তুকের দিকে, যে এই মুহূর্তে চিকেন ফ্রাই আর কোকের ট্রে হাতে নিয়ে এদিকে ওদিক তাকিয়ে ফাঁকা সিট খোঁজায় ব্যস্ত। এখানেও পাগলু? বিড়বিড়িয়ে কথাটা বলে মেনু কার্ডের আড়ালে তাড়াহুড়ো করে মুখ লুকালো নীলিমা। যা দেখে তিথি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, হুট করে এমন চোরের মতো বিহেভ করছিস কেন? নীলিমা হিসিয়ে বলল, চুপ কর, বিদেশি বাদরটা এদিকেই আসছে, একবার দেখে ফেললে বকবক করে মাথা খেয়ে ফেলবে। এক্সকিউজ মি, কে বাদর? আচমকা পুরুষালে রাশভারিক আওয়াজে লাফিয়ে উঠল নীলিমা। থতমত খেয়ে মুখের সামনের মেনু কার্ডটা সরাতে দৃষ্টি স্থাপন হলো শায়রের কুচকানো ভ্রুর ভাঁজে। শায়র নীলিমার পাশেই বসেছে, যার দরুন মেনু কার্ডটা সরাতেই চকিত পেছনে সরে গেল নীলিমা। কোনো মতে নিজের ভয়টাকে আড়াল করে চোখে মুখে মিথ্যে আত্মবিশ্বাস ধরে রেখে তেতু গলায় নীলিমা বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার সিট, চোখে দেখতে পাচ্ছেন না? শায়র এগিয়ে গিয়ে নীলিমার কফিতে একটা সিট দিয়ে বলল, দেখাও দেখি কোথায় লেখা আছে এটা তোমার সিট। আমি যতদূর জানি সিটটা ক্যাফের কর্তৃপক্ষের এবং এটা সকল কাস্টমারের জন্য বরাদ্দ। মানুষের জিনিসকে নিজের বলা বন্ধ করো, লোভী মেয়ে। কোনোদিন না অন্যের জামাইকে দেখিয়ে বলো, এই যে আমার জামাই। তিলকে তাল আর কে কলিকাতা বানিয়ে ফেলবার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে শায়রের মাঝে, সেটা বেশ ভালো মতো টের পেল নীলিমা। তাই আপাতত কিছু না বলে অগত্যায় চুমুক দিল কফিতে। শায়র কিঞ্চিত বাঁকা হেসে বলল, হাউ ইজ ইট? মানে? শায়র কফির স্ট্রটাকে ইশারা করে বলল, আমার লিপস টেস্ট। নীলিমার এতক্ষণ মাথায় ঘুরল, একটু আগে এই একই স্ট্র দিয়ে শায়র ওর কফির পান করেছে, আর এখন ও নিজেও খেলো। ব্যাপারটা বোধগম্য হতে টিস্যু দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে নীলিমার নাক মুখ কুচকে বলল, অসভ্য লোক, কি চান আপনি? আপাতত এক চুমুক কফি নিয়ে সেটাকে কুলকুচি করে সরাসরি তোমার মুখে পুরে দিতে চাই। শায়রের এমন বিদঘুটে কথায় গা গুলিয়ে এলো নীলিমার। ও অনেকটা বিরক্ত হয়ে বলল, আপনি আসলে একটা পাগলু, পচাবাসী, নষ্ট, উৎকৃষ্ট, সব আপনি। প্রতি উত্তরে শায়র আরও গা গুলানোর কিছু কথা ছুড়বে, তার আগে নীলিমার নাম ধরে ডেকে উঠল অরু। নীলিমা পেছনে চেয়ে অরুকে দেখে আশ্চর্য কণ্ঠে বলে, অরু তুই? অরু এগিয়ে এসে সহসা হেসে বলে, আপাদের বিয়ের শপিংয়ে এসেছি, তুই কি? বাকি কথা বাড়ানোর আগে ওর সাথে চোখাচোখি হলো তিথির। তিথি অরুকে দেখে সংকোচ কিংবা অপরাধ বোধ করা তো দূরে থাক, উল্টে একটা গা জ্বালানো হাসি দিয়ে বলল, তাহলে শেষমেশ ফিরে এলি আমেরিকা থেকে? তোকে আগেই বলেছিলাম নিখিল ভাইয়ের পেছনে পড়ে থাকা বন্ধ কর, তোকে 2 পয়সাও পাত্তা দেবে না। নিখিল ভাইয়ের মতো মানুষ, শুধু শুধু এতগুলো দিন ধরে মিথ্যে আশা নিয়ে বেঁচে আছিস। হাউ সেম। নীলিমা তৎক্ষণাৎ তিথির মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থামবি তুই তিথি? ওর মনটা এমনিতে ভালো যাচ্ছে না। ওরও এবার মুখ খুলল, তিথির দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, তোকে কে বলেছে আমি মিথ্যে আশায় বেঁচে আছি? আমাকে দেখে কোন দিক দিয়ে তোর অসুখী মনে হচ্ছে? তিথি তাচ্ছিল্যের করে হেসে বলল, দেখতেই তো পাচ্ছি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিস। আমি কিছু বুঝি না ভেবেছিস? ওদের তর্কের ফাঁকে বাম হাত ঢুকিয়ে ওরুর দিকে ঘুরে আশ্চর্য হয়ে শায়র শুধালো, জিকের মতো আস্ত একটা প্যারা জীবনে উপস্থিত থাকতে তুমি আবার কার জন্য শুকিয়ে গেলে এলোকেশী? সবার উদ্ভট কথা শুনে আহাম্মকের মতো ফেলফেলিয়ে তাকিয়ে আছে অরু, প্রস্তুতি নিচ্ছে নতুন উদ্যমের তিথিকে কিছু বলার। ঠিক সেই সময়ে সবার আকর্ষণ কেড়ে নিয়ে বয়োজ্যেষ্ঠ একজন ওদের মাঝে চলে এসে তিথির কাঁধে নিঃসংকোচের হাত রেখে বলল, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? লোকটা স্মার্ট, বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে বেশ ধনামশালী ব্যক্তি হবে হয়তো, তবে বয়সে ওদের চেয়ে চোখ বুঝে কয়েক গুণ বড় তো হবেই। শায়র লোকটাকে দেখে জোরপূর্বক হেসে বলল, কে আপনি দাদু? তিথি তৎক্ষণাৎ লোকটার বেড়ে ওঠা ভুঁড়িতে আবেশিত হাত ছুঁয়ে একগাল হেসে বলল, মিট মাই বিলোভড হাজব্যান্ড খন্দকার মোস্তাফ আহমেদ।
তিথির কথায় ওরা সবাই মুখ টিপে হাসি সংবরণ করলো। সায়ার কুলিয়ে উঠতে না পেরে মিনমিনিয়ে বলে ফেলল, এই দাদু আবার হাজবেন্ড হয় কিভাবে? দেখে তো মনে হচ্ছে সারাদিন হাঁচি কাশিতে দিন শেষ হয়ে যায় ওনার। তাহলে বউ সামলায় কখন? সার নীলিমার পাশেই বসা ছিল বিধায় নীলিমা ওর উড়োতে চিমটি কেটে সহসা থামিয়ে দিয়ে বলল, চুপ করুন, অন্যের অনুভূতির সম্মান করতে শিখুন। নীলিমার শেষ কথাটা সায়রের হৃদয়ে গিয়ে লাগলো। আসলে মেয়েটাকে যতটা রাগী আর বেহায়া মনে হয় ততটাও নয়, মনটা ভালো আছে। ওরও এখনও তিথি আর তার দাদু অরফের হাজবেন্ডের গদগদ প্রেম দেখে সার্কাস দেখার মতোই হাঁ করে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, ইস, এই দাদুটাকেও কি রোমান্টিক, অথচ আমার বরকে দেখো সারাদিন মেজাজ আর মেজাজ। এমন করে একটু লোকের সামনে গদগদ ভালোবাসা দেখালে কি হয়? তিথি তার ভিলুপুর হাজবেন্ডের থেকে চোখ সরিয়ে অরুর উদ্দেশ্যে করে বলল, এখনো সময় আছে, এরকম একজন দেখে বিয়ে করে নে, পুরো লাইফ আরামসে পায়ের উপর পা তুলে কেটে যাবে। আ তিথির কথার মাঝপথে আটকে গেল যখন চমৎকার এক পুরুষালী কণ্ঠে পিছন থেকে খুব অধিকারী নিয়ে অরুকে ডেকে উঠল কেউ, মিসেস অরোরা জায়ান। কৃত্তিক হঠাৎ করে পুরো নাম ধরে ডেকে ওঠায় অরু হকচকিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, এই তো আমি। চলতি ক্লাইম্যাক্সে আরও খানিকটা আকর্ষণ ঢেলে দিতে সবার মাঝে এসে দাঁড়ালো কৃত্তিক। সুদর্শন কৃত্তিককে দেখে অকস্মাৎ চিকচিক করে উঠল তিথির দু চোখ। ও তবদা খেয়ে কিছুটা লাজুক হেসে শুধালো, আপনি কে ভাইয়া? কৃত্তিক বাহুর মাঝে অরুকে নিয়ে বলল, হার ভিলেবোট হাজবেন্ড জায়ান কৃত্তিক চৌধুরী। অরুর স্বামীর কথাটা শোনার সঙ্গে সঙ্গে চুপসে এতটুকু নিয়ে হয়ে গেল তিথির মুখ। ও পুনরায় অবিশ্বাসের সুরে বলল, কৃত্তিক কুঞ্জের মালিক জায়ান কৃত্তিক চৌধুরী? তিথির সম্বন্ধনে কৃত্তিক অরুর দিকে তাকিয়ে সহসা হাসল, যার অর্থ হ্যাঁ। এই মুহূর্তে তিথির থমথমে মুখখানা দেখে মনে হচ্ছে কেউ কয়েকশো অপমানের চপেঘাটা লাল করে দিয়েছে ওর মুখ। নীলিমা হতবাক হয়ে অরুকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, জায়ান কৃতিক চৌধুরী না তোর সৎ ভাই? ওরও হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তাহলে হাজবেন্ড কি করে হলো? ওরও নির্বিকার ভঙ্গিতে বলল, বিয়ে করেছে তাই হাজবেন্ড হয়েছে। নীলিমা হাঁসফাঁস করতে করতে বলল, আমি না কিছু মেলাতে পারছি না ওরু। তুই তো সেদিনও নিখিল ভাইয়ের জন্য কান্নাকাটি করলি, তাকে ছাড়া নাকি তুই আর কাউকে তোর জীবনে ভাবতে পারিস না, তাহলে হঠাৎ? ওরু ঠোঁট উল্টে ভ্রু কুঁচকে বলল, তোকে কে বলল আমি নিখিল ভাইয়ের জন্য কেঁদেছি? আমি তো ওনার জন্য কেঁদেছিলাম। ওরু চোখ দিয়ে ইশারা করে দেখল কৃত্তিককে। নীলিমা হতবিম্বল কণ্ঠে বলল, কি, তুই ওনার জন্য কাঁদছিলি? ওরু ঠোঁট ফুলিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালে নীলিমা পুনরায় বলে, উনি কেন তোকে হঠাৎ বিয়ে করতে গেল? আর তুই বা কি করে? না মানে আসলে কি বলতো, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা ওরু, উনি কি আসলেই তোকে নিজ ইচ্ছেতে বিয়ে করেছে? মানে উনি কি তোর সত্যিকারের আপন স্বামী? ওরু না সূচক মাথা নাড়িয়ে কৃত্তিকের দিকে অভিমানী চোখে তাকিয়ে বলল, নিজ ইচ্ছেতে নয়, বরং জোর করেই বিয়ে করেছে নির্দয় পাষাণ লোকটা। অরুর কথা শুনে নীলিমা হা হয়ে গেল, হতবিম্বল কণ্ঠে শুধালো, কি বলিস? ওনার মতো মানুষ তোর মতো পুচকে মেয়েকে জোর করে বিয়ে করে নিল? আমি সত্যি এখন কনফিউজ ওরু, কি এমন আছে তোর মাঝে? অরু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, জানি না, ওনাকে যে জিজ্ঞেস কর। আচ্ছা তুই কি ওনাকে ভালোবাসিস? নীলিমার কথায় অরু তাকায় কৃত্তিকের দিকে, যে এই মুহূর্তে সায়র আর অর্ণবের সাথে কফিতে মন দিয়েছে। ওরও এভাবে তাকিয়ে আছে দেখে হুট করেই চোখাচোখি হয়ে গেল দুজনার। অরু তৎক্ষণাৎ চোখ নামিয়ে মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নীলিমা কৌতূহল বশত বলল, আর উনি? অরুর জবাব দেয়, উনি কখনো মুখে ভালোবাসি বলে না, তবে ওনার মহাসমুদ্রের মতো গভীর ভালোবাসা স্পষ্ট উপলব্ধি করি আমি। যে ভালোবাসার অতলে যাওয়ার সাধ্যই আমার নেই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসার নিরন্তর সাঁতার কেটে বেড়ানোর অদ্যম ইচ্ছে। আমি বুঝতে পারি উনি আমার জন্য ঠিক কতটা উন্মাদ। ওনার পাগলের মতো ভালোবাসা, এতগুলো বছরের অপেক্ষা, সবার আড়ালে দিনের পর দিন আমাকে ছায়ার মতো আগলে রাখা, আমার কষ্টে নিজেকে ভেঙে চুরে ফেলার মতো যন্ত্রণাদায়ক কাজগুলো আমাকে ওনার প্রেমে পড়তে বাধ্য করেছে নীলিমা। আর আর যখন সত্যি সত্যি প্রেমে পড়ে গেলাম, তখন আমিও বুঝলাম সত্যিকারের প্রেমে পড়লে ঠিক কতটা পড়তে হয়, কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। আমি সবটা সহ্য করেছি, এই জন্যই হয়তো এখন এই মুহূর্তে উনি আমার কাছে রয়েছেন।
এখনের এই জায়ান কৃত্তিক আর একান্ত গোপনীয় আমার জায়ান কৃত্তিকের মাঝে রাত দিন ফারাক। ওনার না বলা গোপন ভালোবাসার এতটাই আবিষ্ট আমি যে আর কারোর হাজারবার উচ্চারিত ভালোবাসার এখন আর পোষাবে না আমার নীলিমা, সত্যি পোষাবে না। এক নাগারে কথাগুলো শেষ করে আবারও কৃত্তিকের পানে দৃষ্টি নিক্ষেপ করে অরু, যে এই মুহূর্তে গভীর মনোযোগে ফোন স্ক্রল করছে। আবার মাঝে মাঝে অরুর দিকে তাকিয়ে দক্ষ অভিভাবকের ন্যায় পর্যবেক্ষণ করছে অরুর গতিবিধি। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই তো অন্যদিকে যাচ্ছে। শপিং শেষ করে বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় হঠাৎ বাইকের টার্ন অন্যদিকে ঘোরানোর সঙ্গে সঙ্গে এক প্রকার চেঁচিয়ে উঠল অরু। ওর কথার পাছে কৃত্তিক গম্ভীর গলায় বলল, সো হোয়াট? সো হোয়াট মানে? এত রাতে হয়ে গিয়েছে, বাড়ি যাবেন না? আমি তো এখানেই, তাহলে বাড়ি যাওয়ার এত তাড়া কিসের তোর? কে আছে বাড়িতে? ওরও মুখ কালো করে বলল, সবাই আমাদের রেখে চলে যাচ্ছে তাই আর কি। কৃত্তিক ওরকে থামিয়ে দিয়ে স্পিডোমিটারের গতিবেগ বাড়িয়ে দিয়ে বলল, সবার কথা বাদ, ফোকাস অন মি। আমি যদি না ফেরার দেশে নিয়ে যাই তবে তুই সেখানেই যাবি, ইভেন উইথ আউট এনি ফাকিং কোয়েশ্চন। এখন ধরে বস। ওরও বলল, ধরলাম তো। কৃত্তিক তীর্যক কণ্ঠে বলল, আরও শক্ত করে ধর, আমার হচ্ছে না, তোকে ফিল করতে পারছি না। কৃত্তিকের কথায় ওরু লজ্জায় ঠোঁট কামড়ে ধরে, পরক্ষণেই মাথাটা এলিয়ে দিয়ে কৃত্তিকের কাঁধের উপর। কৃত্তিক রাইড করতে করতে মৃদু হেসে বলল, নাও পারফেক্ট বেবি। ওদিকে রাস্তা ছেড়ে বেরাস্তার মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে বসে চেঁচিয়ে উঠল সায়র, আরে ওদিকে কই যাচ্ছিস তোরা? রাস্তা তো এদিকে। কৃত্তিক জবাব দেয় না। সায়রের দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে হেলমেটের গ্লাসটা টান মেরে নামিয়ে দিয়ে ওদের থেকে দ্বিগুণ গতিতে বাইক নিয়ে হারিয়ে যায় রাস্তার ওদূরে। ওরা যখন বাইক থেকে নামলো তখন দেখতে পেল এটা এয়ারপোর্ট গেট। কৃত্তিক ওরুর হাত ধরে নিয়ে গিয়ে ওকে একটা সেফ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল, বেবি ওয়েট কর, আমি আসছি। ওরু তৎক্ষণাৎ দু হাত কৃত্তিকের বলিষ্ঠ হাতটা টেনে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এয়ারপোর্টের মধ্যে কোথায় যাচ্ছেন আপনি? আমায় রেখে কোথায় চলে যাবেন সত্যি করে বলুন। কৃত্তিক মৃদু হেসে ওরুর দিকে সামান্য ঝুঁকে হাসকি টানে বলল, তোকে ছেড়ে কোথায় যাব আমি বল? এই যে যাচ্ছেন। কৃত্তিক ওরুকে আশ্বস্ত করে বলল, 2 মিনিটে ফিরে আসছি, ওকে? ওরও হ্যাঁ সূচক মাথা নাড়ালে ওর হাতে হেলমেটটা ধরিয়ে দিয়ে ভেতরে চলে যায় কৃত্তিক। তারপর যখন ফিরে আসে তখন কৃত্তিক দেখে উৎকণ্ঠা বড় বড় হয়ে যায় অরুর দু চোখ, আপনা আপনি ফাঁকা হয়ে যায় অষ্টধরা। চোখ দুটোতে বারবার পলক ছেড়েও নিজেকে বিশ্বাস করতে পারছে না অরু। তাই কৃত্তিকের হাতের দিকে তাকিয়ে অস্পষ্ট সুরেই বলল, ডোরা। কৃত্তিক ডোরার বাস্কেটটা অরুর হাতে তুলে দিল। অরু সহসাই বাস্কেট খুলে ডোরাকে কোলে নিয়ে বলল, আপনি সত্যি ডোরাকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন? কৃত্তিক পুনরায় হেলমেট পরতে পরতে বলে, ডোরা অ্যাডাপ্টেড ছিল না, তাই ফর্মালিটি পালন করতে করতে দেরি হয়ে গেল, নয়তো আমার সাথেই নিয়ে আসতাম। অরু ডোরার গলায় আদুরে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, কার নামে অ্যাডপ্ট করলেন? কৃত্তিক অরুকে হেলমেট পরিয়ে দিয়ে বলল, দুজনার, মহামান্য পিতা মিস্টার জায়ান কৃত্তিক চৌধুরী আর মহাদয় মাতা মিসেস অরোরা জায়ান। কৃত্তিকের কথায় ফিক করে হেসে দিয়ে ডোরাকে নিয়ে বাইকে উঠে বসলো অরু। কিছু দূর গিয়ে একটা ফাঁকা রাস্তায় ব্রেক কষল কৃত্তিক। ঘড়ির কাঁটা তখন 12টার ঘর ছুঁই ছুঁই। চারিদিক নিস্তব্ধ আর শুনশান। পুরোপুরি নীরবতা মাঝে কর্ণকুহরে এসে বাড়ি খাচ্ছে ঝিঝি পোকার অক্লান্ত আওয়াজ। এমন একটা জায়গায় এত রাতে বাইক থামানোর দরুন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ল অরু। বলল, কিছু কি হয়েছে? কৃত্তিক বাইক স্ট্যান্ডে করিয়ে বলল, কিছু হয়নি, নাম এক্ষুনি। অরু নেমে দাঁড়ালো, পুনরায় তৎপর হয়ে শুধালো, কি হয়েছে, রাগ করছেন? কৃত্তিক জবাব না দিয়ে নিজে বাইকে হেলান দিয়ে অরুকে টান মেরে নিজের কাছে নিয়ে এলো। কৃত্তিকের কর্মকাণ্ডে অরু বিস্ময় হতভম্ব। ও আশ্চর্য বনে গিয়ে বলল, কি করছেন? কৃত্তিক একটানে ওর চুলের গাঢ়টা খুলে ওর চুলগুলো বাঁধনহারা করে দেয়। অতঃপর হিসিয়ে বলে, দেনা পাওনা শোধ করেছি, যেটা এয়ারপোর্ট বসেই করতাম। তোর ডোরাকে এনে দিয়েছি, এবার আমি যা চাইবো সেটা তুই আমাকে দিবি। ওরও কৃত্তিকের বাঁধনের মধ্যে থেকে কাই করে বলে ওঠে, ছাড়ুন, এটা মাঝ রাস্তা, চুপচাপ আমার কাজ করতে দে, নয়তো সারা রাতেও ছাড় পাবি না। ওরও গলা খাদে নামিয়ে বলল, কি করবেন আপনি? কৃত্তিক ওরুকে আরও কিছুটা নিজের দিকে টেনে নিয়ে এসে বলল,
আগে আমাকে তুমি করে বল, তারপর করছি। ওরু চোখ মুখ কুঁচকে বলল, পারবো না। জাস্ট সে তুমি। কৃত্তিকের করা আদেশ, তার উপর মাঝ রাস্তায় এভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। অগত্যায় উপান্তর না পেয়ে ওরু বলে, তুমি। কৃত্তিক ওরুর গলায় নাক ঘষতে ঘষতে বলল, বারবার বল, হার্টবিট। তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যাই আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। কৃত্তিকের ভালোবাসায় কাতর ওরু, পা দুটো ভেঙে আসছে। কোনো মতে কৃত্তিকের উপর নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে ও। কিন্তু কৃত্তিকের বোধ হয় সেটাও সহ্য হলো না। ও তৎক্ষণাৎ ঘুরে গিয়ে ওরুকে তুলে বাইকের সিটে বসিয়ে দিয়ে তড়িৎ বেগে নিজের অধর ডুবিয়ে দিল ওরুর নরম তুলতুলে অষ্টধারার ফাঁকে। কৃত্তিকের হঠাৎ পদক্ষেপে কেঁপে উঠল ওরু। চুপসানো শরীরটা একটু স্বস্তি দিতে শক্ত হাতে খামচে ধরল পুরুষালী চওড়া বুকে লেপ্টে থাকা টি শার্টখানা। রাত বাড়ছে, সেই সাথে চুম্বনের গভীরতাও। তীব্র আলিঙ্গনের সাথে তাল মিলিয়ে ক্রমশ দলিত মথিত হচ্ছে অষ্টাদশীর ফিনফিনে কোমল অষ্টাদশ। আবেশিত নয়নে নয়ন ত্রোটে রাখা মাতাল করা এই নির্ভীক বেপরোয়া পুরুষই কেবল জানে এই গভীরতার শেষ কোথায়।